আজও চলে এসেছি এমন একটি সত্য ঘটনা নিয়ে, যা শুনলে আপনার গা শিরশির করে উঠবে। এখন ছুটির সময় আপনারা কোথাও না কোথাও ঘুরতে যাচ্ছেন, হাওড়া থেকে ট্রেন ধরছেন, কিন্তু কখনো ভেবে দেখেছেন হাওড়ার এমন একটা ট্রেন আছে যেটার কামরায় আজও একটা মৃত মেয়ের আত্মাকে দেখতে পাওয়া যায়? ঘটনাটা অনেকেই শুনে থাকবেন, কিন্তু যারা শোনেননি তাদের জন্য আজকের এই ঘটনাটাকে গল্প আকারে আপনাদের সামনে তুলে ধরছি। গল্পটা মন দিয়ে শুনুন, আশা করছি ভালো লাগবে। সে বছর ঘন ঘন নিম্নচাপের ফলে বর্ষাকালটায় মানুষ প্রায় অতিষ্ঠ হয়ে উঠেছিল। একে তো বর্ষার বৃষ্টি হচ্ছেই, তার উপর যেদিনই একটু ধরনের মতো হয় সেদিনই রেডিও আর খবরের কাগজ ঘোষণা করে ভয়ঙ্কর এক নিম্নচাপের কথা। যাই হোক, সারাটা বর্ষা এইভাবে কাটাবার পর শরৎ আসার সঙ্গে সঙ্গেই ভাবলাম এবার বুঝি দুর্যোগ কাটলো। এক সুন্দর সকালে হঠাৎ দেখি আঙিনায় শিউলি ছড়িয়ে আছে, মেঘমুক্ত নির্মল আকাশে পুজো পুজো গন্ধ। আনন্দে নেচে উঠল মনটা। ভাবলাম আর ঘরে বসে থাকা নয়, 2-4 দিনের জন্য বরং চট করে কোথাও থেকে ঘুরে আসা যাক। কিন্তু যাব কোথায়? চা খেতে খেতে টাইম টেবিলের পাতা উল্টাতে লাগলাম। হঠাৎ চোখে পড়ল নতুন একটা সাপ্তাহিক নর্থ বিহার এক্সপ্রেস চালু হয়েছে। ট্রেনটি প্রতি শুক্রবার রাত 11টায় ছাড়ে, শিমুলতলা পৌঁছায় সকাল 6টায়। ভাবলাম অনেক জায়গায় তো গেছি, কিন্তু শিমুলতলায় কখনো তো যাইনি, অতএব শিমুলতলা থেকেই ঘুরে আসি না কেন। এই মনে করে পাজামা আর পাঞ্জাবিটা পরে যখন বেরোতে যাচ্ছি, ঠিক তখনই অপ্রত্যাশিতভাবে সুজয় এসে হাজির হলো। সুজয় আমার দীর্ঘদিনের বন্ধু। বলল, কি ব্যাপার রে, এমন অসময়ে চললি কোথায়? কদিন পর একটু হাঁফ ছেড়ে ভাবলাম তোর বাড়ি এসে চুটিয়ে আড্ডা দেবো, তা তুই শেষকালে কেটে পড়ছিস। আমি যেন আকাশের চাঁদ হাতে পেলাম। বললাম, ভাগ্য ভালো যে বেরিয়ে পড়িনি। আমি এই বিরক্তিকর আবহাওয়ায় বড্ড বেশি বোর বোধ করছিলাম নিজেকে, তাই 2-4 দিনের জন্য এই একঘেয়েমির হাত থেকে পালিয়ে বাঁচতে চাইছিলাম। সেই জন্যই হাওড়া স্টেশনে যাচ্ছিলাম। আজ রাতের গাড়িতে একটা বার্থ রিজার্ভেশনের ধান্দায়। যাবিটা কোথায়? শিমুলতলায়। তুই যাবি? এত তাড়াতাড়ি কি করে যাব? কোনো প্রস্তুতি নেই, কিচ্ছু নেই, একেবারে আজই? আরে এ তো কাশ্মীর কিংবা সিমলা নয়, শিমুলতলা। এর আবার প্রস্তুতির কি আছে? তোর কিডব্যাকে শুধু জামা কাপড়গুলো গুছিয়ে নিবি, খরচ খরচা সব আমার। সুজয় উৎসাহিত হয়ে বলল, ও আচ্ছা আচ্ছা, তাহলে আমি সানন্দে রাজি। মনের মতো একজন সঙ্গী পেয়ে আনন্দে ভরে উঠল মন। দুজনে হাওড়া স্টেশনে গিয়ে রাতের গাড়িতে রিজার্ভেশনও করিয়ে আনলাম। রাত 11টায় ট্রেন। সুজয়ের সঙ্গে কথা হলো, ও 9টার মধ্যেই চলে আসবে আমার কাছে। তারপর আমরা একসঙ্গেই রওনা হব। যাই হোক, বাড়ি ফিরে স্নান খাবার পর সারাটি দুপুর ধরে গোছগাছ করতে লাগলাম। আসলে এই বর্ষায় অথবা বর্ষার পরে পাহাড়ি অঞ্চলগুলো আমার খুব ভালো লাগে, কেননা বৃষ্টি স্নাত গাছপালা থেকে একটা মিষ্টি সোঁদা গন্ধ বেরোয়, ভিজে মাটি থেকে চমৎকার একটা মেঠো সুবাস পাওয়া যায়। তাই নতুন দেশে যাওয়ার উল্লাসে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে পরিপাটি করে সুটকেসটি গুছিয়ে ফেললাম। কিন্তু এত আনন্দ, এত গোছগাছের মধ্যেও হঠাৎ এক সময় দেখি আকাশ কালো করে কি ভয়ানক মেঘ উঠেছে। আবার কি নিম্নচাপ, কে জানে। খোলা জানলা দিয়ে আকাশের দিকে তাকালাম। একদিকে ভাদ্রের চড়া রোদ, অন্যদিকে আকাশের ঈশানে মহাপ্রলয়ের সূচনা। দেখতে দেখতে সেই মেঘ আকাশময় ছড়িয়ে পড়ল।
তারপর খুব ঠান্ডা বাতাস বয়ে গেল শরীরের উপর দিয়ে। তারও পরে শুরু হলো প্রবল বর্ষণ। কিছু সময়ের মধ্যেই রাস্তায় হাঁটু জল দাঁড়িয়ে গেল। অবিশ্রান্ত বৃষ্টিধারায় ডুবে গেল সব। সন্ধ্যের মুখে বেগ একটু কমলেও বৃষ্টিপাত সমানে চলতে লাগলো। আমার বাড়ি থেকে সুজয়ের বাড়ি অন্তত আধ ঘন্টার পথ। এই দুর্যোগে সে কিছুতেই আসতে পারবে না, আমি বা যাব কি করে? তাই যাওয়ার আশা ত্যাগ করে ঘরে বসে গল্পের বই পড়তে লাগলাম। এদিকে রাত 9টা বাজার সঙ্গে সঙ্গেই দরজায় কড়া নড়ে উঠল। উঠে গিয়ে দরজা খুলেই দেখি সুজয়। কালো একটি বর্ষাতি পরে কিট ব্যাগ কাঁধে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। বললাম, এই দুর্যোগে কি করে এলি তুই? না এলে তুই কি ভাবতিস বল? কি আর ভাবতাম, এত দুর্যোগে মানুষ বেরোতে পারে? যাক, এসেই ভালো করেছিস। রাস্তায় এখন জল কিরকম? ও ঠিক কোনো রকমে চলে যাওয়া যাবে। তাহলে আর দেরি নয়, বেরিয়ে পড়ি চল। আমি তৈরি ছিলাম। সুটকেসটা হাতে নিয়ে ঘরে তালা দিয়ে বাইরে এসেই একটা টানা রিক্সা ধরে সোজা হাওড়া স্টেশনে। আমাদের ট্রেন তখন প্ল্যাটফর্মে এসে গেছে। প্রতিদিনের দেখা সেই হাওড়া স্টেশনের আজ একেবারেই অন্যরকম চেহারা। খাঁ খাঁ করছে স্টেশন চত্বর। মাঝে মধ্যে একটি দুটি যাত্রীবিহীন লোকাল ট্রেন আসছে। দূরপাল্লা গাড়িগুলো সবই প্রায় ফাঁকা। বহু লোক এই দুর্যোগে আসতেই পারেনি। আমরা যাবার পরই দেখলাম একজন রেল কর্মচারী রিজার্ভেশন চার্ট হাতে নিয়ে প্ল্যাটফর্মের নির্দিষ্ট জায়গায় সেঁটে দিল। কিন্তু চার্টের দিকে তাকিয়েই চক্ষু স্থির। এ তো বৃষ্টির জন্য নয়। দেখলাম এত বড় গাড়িটার একটি বগিতে মাত্র আমাদের দুজনের নাম আছে, আর একটিতে আছে 5 জনের। বাদবাকি সবই সাদা। ইংরেজিতে নীল লেখা আছে। সুজয় বলল, কি ব্যাপার বলতো? একজন কোচ অ্যাটেন্ডেন্ট বললেন, ট্রেনটা আসলে নতুন তো, সবে চালু হয়েছে, অনেকেই জানে না, তাই এই অবস্থা। তাছাড়া ভিড় হয় না বলে এই গাড়িতে সচরাচর কেউ রিজার্ভেশনও করায় না। বিনা রিজার্ভেশনেই এই গাড়িতে সারা রাত শুয়ে যায়। কি আর করি? আমরা দুজনে ভয়ে ভয়েই আমাদের জন্য নির্দিষ্ট বগিতে ঢুকে বসলাম। সত্যি বলতে কি, এত বড় বগিতে আমরা দুজন, এ যেন ভাবাই যায় না। সুজয় না এলে আমি তো আসতামই না, এলেও যাত্রা বাতিল করতাম। বৃষ্টির বেগ এমন সময় হঠাৎ বেড়ে গেল। ট্রেন ছাড়বার সিগন্যালও হয়েছে। এমন সময় দুজন আরপিএফ এসে বললেন, এই বগিতে কি আপনারা দুজন? হ্যাঁ। তাহলে এক কাজ করুন, পাশের বগিতে 5 জন আছে, আপনারা সেখানে চলে যান। সাধারণ যাত্রীদেরও আমরা ওই বগিতে ঢুকিয়ে নিয়েছি, সেখানে পুলিশ গার্ড থাকবে। প্রত্যেক বগি থেকেই আমরা লোকজন সরিয়ে আনছি। আমি সুজয়ের দিকে তাকিয়ে বললাম, কি করবি রে? যা করবার তাড়াতাড়ি করুন, সিগন্যাল হয়ে গেছে। বলেই ওরা নেমে গেলেন। এই নিষেধাজ্ঞার পর আর থাকা উচিত নয় ভেবে আমরা পাশের বগিতে যাওয়ার জন্য তৎপর হলাম। সুজয় অবশ্য যাওয়ার ব্যাপারে বেশি আগ্রহ দেখালো না, কিন্তু আমরা গেটের কাছে যেতেই ট্রেন ছেড়ে দিল। আমি তবুও নামতে যাচ্ছিলাম। সুজয় আমাকে পেছন থেকে টেনে ধরল। আরে আরে করছিস কি? এমনভাবে কেউ রিস্ক নেয়? সেরকম বুঝলে না হয় বর্ধমানে নেমে বগি বদল করে নেব। সেই ভালো। আমরা দরজায় লক কেটে ভেতরে এলাম। রাত 11টার ট্রেন। সামনে কোনো বাধা নেই, লাইন ক্লিয়ার। তাই ছেড়েই গতি নিল ট্রেন। বৃষ্টিও গতির সঙ্গে পাল্লা দিয়ে সমানে ঝরে চলেছে। জানলার কাঁচ নামানো সত্ত্বেও বাইরের ঝাপটা ভেতরে ঢুকছে। সুজয় বলল, একটা কাজ করলে হয় না? কি কাজ বল? এটা করলে আর কোথাও ওঠা নামার দরকার হবে না।
এই বগিটার চারদিকের দরজা ভেতর থেকে লক করে এর মধ্যে যে লেডিস কূপটা আছে আমরা দুজনে সেইখানে শুয়ে থাকলে কেমন হয়? তাহলে আর এত বড় বগিটার শূন্যতা চোখ মেলে দেখতে হবে না, কোনো রকমে দু চোখ এক করে ঘুমিয়ে পড়তে পারলে এক ঘুমেই সকাল হয়ে যাবে। চমৎকার আইডিয়া। বলেই চারিদিকের গেটে ছিটকিনি এঁটে কূপের ভেতরেও লক করে দিলাম। এইবার সারা রাতের মধ্যে গেট খুলে কাউকেই আর ভেতরে ঢুকতে দিচ্ছি না। রাত অনেক হয়েছে, সঙ্গের খাবার খেয়ে শেষবারের মতো একবার টয়লেটে গেলাম, মুখ হাত ধুয়ে একটু হালকা হয়ে আসতে। কিন্তু টয়লেটের ভেতরে ঢোকা মাত্রই কেমন ম ম করা একটা মিষ্টি গন্ধে আচ্ছন্ন হয়ে গেলাম। সেই সঙ্গে হঠাৎ এক নিদারুণ ভয়ে গাটা কেমন শিরশির করে উঠল। সে কি দারুণ ভয়! ভয়ের কোনো কারণ নেই, তবুও ভয়, তাই চট করে বেরিয়ে এলাম। আমার হয়ে গেলে সুজয় ঢুকলো, সেও বেরিয়ে এসে বলল, ভারী চমৎকার একটা মিষ্টি গন্ধ, তাই না? আমি অতি কষ্টে বললাম, হ্যাঁ। তুই খুব ভয় পেয়েছিস মনে হচ্ছে। কই না তো। তোর মুখ দেখেই মনে হচ্ছে। আসলে আমার মনে হয় কোনো ব্যাপারই এই বগিতে করে নিশ্চয়ই গোলাপের ঝাঁকা নিয়ে যাচ্ছিল। তা হবে। ঠিক আছে, তোর যদি ভয় করে এদিকে আর না এলেই হলো। এখন আমরা চুপচাপ শুয়ে পড়ি, চল। এত বড় বগিতে আমরা মাত্র দুজন, ভয় হওয়াটাই স্বাভাবিক। আমরা আর দেরি না করে কূপের মধ্যে দুজনে দুটো মিডল বার্থ নিলাম। তার কারণ লোয়ার বার্থে বাইরের জলের ঝাপটা কাঁচের জানলার বাধা টপকে ভেতরে গড়াচ্ছে, আপার বার্থে ছাদের জল কাঠের ফাঁক দিয়ে চুঁয়ে চুঁয়ে পড়ছে। মাঝের বার্থে সে ঝামেলা নেই, তাই শোয়া মাত্রই ঘুম। গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেলাম আমরা। রাত তখন কত কে জানে, বাইরে প্রবল বর্ষণ। ট্রেন দুর্গাপুরে থেমেছে, বেশিক্ষণ নয়, মিনিট পাঁচেক থামার পরই ছেড়ে দিল ট্রেন। এমন সময় মনে হলো কে যেন ছুটে এসে ট্রেনের হাতল ধরে ঝুলে পড়েছে। তারপরই দমাদম ধাক্কা দরজায়। আমি উঠতে যাচ্ছিলাম, সুজয় হাত চেপে ধরল আমার, বলল, একদম খুলবি না, যেই হোক মরুক বেটা। আবার শব্দ, এবার মেয়েলি গলায় করুণ কণ্ঠে অনুরোধ। আমি বললাম, সুজয় প্লিজ। না, মরুকো, এইভাবে ওঠে কেন? এবার রীতিমতো রেগে গেলাম আমি, বললাম, এমন অমানুষের মতো ব্যবহার করিস না। একটি অসহায় মেয়ে এই দুর্যোগে চলন্ত ট্রেনের হাতল ধরে ঝুলবে, আর আমরা স্বার্থপরের মতো শুয়ে শুয়ে ঘুমোবো? এ হয় না। কার মনে কি আছে জানিস তুই? এটা জানাজানির ব্যাপার নয়, এখনই একটা দুর্ঘটনা ঘটে যাবে। ওদিক থেকে তখন কাতর প্রার্থনা আবার শুরু হয়েছে। প্লিজ একবার দরজাটা খুলুন, দোহাই আপনাদের, আমি আর ঝুলতে পারছি না। আমার এক হাতে ভারী সুটকেস, আমি এক্ষুনি হাত ফসকে পড়ে যাব। আপনারা কি চান আমি মরি? এই কথার পর আমি আর থাকতে পারলাম না। সুজয়ের আপত্তি না শুনে নিজেই গিয়ে দরজার লক খুলে ঢুকিয়ে নিলাম মেয়েটিকে। অষ্টাদশী তরুণী, অপূর্ব মুখশ্রীর তুলনা মেলা ভার, গায়ের রং চাঁপার মতো ফর্সা, বৃষ্টিতে ভিজে সপ সপ করছে বেচারি। ভেতরে ঢুকে সুটকেসটি নামিয়ে রেখে বলল, সত্যি কি বলে যে ধন্যবাদ জানাবো আপনাকে। আমি বললাম, এইভাবে চলন্ত গাড়ি থেকে ওঠে নাকি? মেয়েটির দু চোখে যেন আগুন জ্বলে উঠল। এ কি, আবার লক করছেন কেন দরজায়? খুলুন, খুলে দিন বলছি। এইভাবে দরজা বন্ধ করে ভেতরে শুয়ে থাকলে রাত দুপুরে লোকজন ওঠানামা করবে কি করে? আমি বললাম, এই দুর্যোগের রাতে লোকজন কোথায়? তাছাড়া এই বগিতেও আমরা মাত্র দুজন, আপনাকে নিয়ে তিন। সে আপনারা দুজনেই থাকুন আর একজনেই থাকুন, দরজায় লক করা কখনোই উচিত নয়। দেখুন তো কত কষ্ট পেলাম আপনার জন্য। সুজয়ও তখন কূপের ভেতর থেকে বেরিয়ে এসে আমাদের পাশে দাঁড়িয়েছে, বলল, খুব তো জ্ঞান দিচ্ছেন। লাইনের অবস্থা জানেন?
এই উদারতার সুযোগে কোনো বদলোক গাড়িতে উঠে যদি রিভলভার বার করে তখন কি হবে? বৃষ্টি ভেজা মেয়েটি তখন ঠক ঠক করে কাঁপছে। সুজয়ের কথা একটু নরম হয়ে বলল, কিছু মনে করবেন না, আমি আসলে বিপদের দিকটা অতটা চিন্তা করিনি। সুজয় বলল, কাউকে কিছু বলার আগে অনেক কিছুই চিন্তা করতে হয়। আসুন, ভেতরে আসুন। মেয়েটির আবির্ভাবের সঙ্গে সঙ্গে আমাদের ঘুমের দফাও শেষ হয়ে গেল। সে কূপের মধ্যে ঢুকেই তার সুটকেসটি আপার বার্থে রেখে নিজের লোয়ার বার্থে কষ্ট করে বসে রইল। আমি বললাম, আপনি এক কাজ করুন, আমরা বাইরে যাচ্ছি, আপনি ভিজে জামা কাপড় ছেড়ে ফেলুন, না হলে এই অবস্থায় বেশিক্ষণ থাকলে আপনার শরীর খারাপ করবে। মেয়েটি বলল, কিছু হবে না আমার। এমন সময় হঠাৎ গাড়ির আলো নিভে গেল। আমি বললাম, আমার কথা শুনুন, শাড়িটা বদলে নিন, না হলে নিজেই কষ্ট পাবেন। বেশ, আপনি যখন বলছেন তখন তাই হোক। আবার আলো জ্বলে উঠল। মেয়েটি কূপের বাইরে গিয়ে পোশাক পরিবর্তন করে হাসি মুখে আবার এলো ভেতরে। আমি ওর বসবার সুবিধের জন্য মিডল বার্থটা নামিয়ে দিলাম। সুজয় তখন ওপাশের বার্থে শুয়ে ঘুমিয়ে পড়েছে। আমি মেয়েটিকে বললাম, আপনি চাইলে আমরা কিন্তু কূপের বাইরে যেতে পারি। কোনো দরকার নেই, আর তাছাড়া আমি তো এই সামনেই নেমে যাব, কাছাকাছি। যদি ঘুমিয়ে পড়ি তো মুশকিল হয়ে যাবে। এইটুকু পথ যাওয়ার জন্য আপনি রাতের গাড়ি ধরলেন কেন, তাও আবার এইভাবে একা? আমার কথা থাক, আপনারা কোথায় যাচ্ছেন বলুন? আমরা শিমুলতলা যাচ্ছি। কেউ আছে বুঝি সেখানে? হুম, কেউ নেই, এমনি বেড়াতে যাচ্ছি। কোথায় উঠবেন ঠিক করেছেন? আমাদের এক বন্ধু বলে দিয়েছেন রানীকুটিতে উঠতে। ওখানে যদি জায়গা না পান তাহলে অন্য কোথাও উঠব। আপনারা মাধবী লজে উঠবেন? আপনি কখনো উঠেছিলেন ওই লজে? না না, ওখানে মানে শিমুলতলায় আমার মেজো মাসি থাকেন, আমি প্রায়ই যাই। খুব ভালো জায়গা, আমার তো গেলে আসতেই ইচ্ছা করে না। তাহলে চলুন না আমাদের সঙ্গে, আপনি থাকলে খুব ভালো হবে। আপনার সাহায্য নিয়ে চারিদিক বেশ ভালোভাবে ঘুরে দেখে নিতে পারবো। আপনিও এই সুযোগে আর একবার আপনার মাসির বাড়ি থেকে ঘুরে আসতে পারবেন। মেয়েটি বলল, যেতে তো খুবই ইচ্ছা করছে, তবে এখন আমার যাওয়ার কোনো উপায় নেই। বলে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কিছু যদি মনে না করেন, আপনাকে একটা দামি জিনিস দেব, সেটা দয়া করে আমার মাসির বাড়িতে পৌঁছে দেবেন। নিশ্চয়ই দেব, কিন্তু আমরা আপনার সম্পূর্ণ অপরিচিত। আপনি বিশ্বাস করে দামি জিনিসটা আমাদের হাতে দেবেন? ধরুন যদি আমরা বিশ্বাসঘাতকতা করি। মেয়েটি হাসলো, বলল, না না, আমি মানুষ চিনি, তা আপনারা করবেন না। বেশ দেবেন, কিন্তু সেই দামি জিনিসটা কি? যখন দেব তখনই দেখতে পাবেন। আমার যাওয়ার উপায় থাকলে আমি নিজেই গিয়ে দিয়ে আসতাম। উপায় নেই কেন? কি হবে জেনে? আপনি বড়ই সেন্টিমেন্টাল, শুনে আপনি সহ্য করতে পারবেন না। আপনার ওই বন্ধুটি তো দরজা খুলতেই দিচ্ছিল না আপনাকে, আপনি জোর করে খুলে দিলেন। তাই সত্যি, সবাই যদি আপনার মতন হতো না। আমার বন্ধুটি দরজা খুলতে দিচ্ছিলেন না, সে কথা আপনি কি করে জানলেন? মেয়েটি হেসে বলল, আমি সবই জানতে পারি। তা জানুন, কিন্তু আমিও আপনার সব কথা জানতে চাই। মেয়েটি ম্লান মুখে একটুক্ষণ চুপ করে থেকে বলল, শুনবেন? কোথায় যাচ্ছেন? একবার টয়লেট থেকে আসি, এসে বলছি। মেয়েটি দরজার লক খুলে টয়লেটের দিকে গেল। ও বেরিয়ে যাবার সঙ্গে সঙ্গেই কূপের ভেতরটা সেই ঝাঁঝালো গোলাপ গন্ধে ভরে উঠল। সেই সঙ্গে হু হু করে বাতাস ঢুকতে লাগলো কামরার মধ্যে। অমনি শোনা গেল গেটের পাল্লার দরাম দরাম শব্দ। সর্বনাশ, মেয়েটি লকগুলো খুলে দিয়েছে নাকি? সুজয় তখন গভীর ঘুমে মগ্ন। আমি ওকে ডেকে তুললাম, বললাম, তোর কথা না শুনে খুব ভুল করেছি ভাই।
মেয়েটি নিশ্চয়ই কোনো দুষ্ট চক্রের সঙ্গে জড়িত। টয়লেটে যাওয়ার নাম করে দরজার লকগুলো খুলে দিয়েছে। পরে স্টেশনে নির্ঘাত ডাকাত পড়বে। সুজয় লাফিয়ে নামলো বার্থ থেকে। বলিস কি রে? হ্যাঁ, ওই দেখ দরজাটা খোলা। সুজয় রেগে বলল, দাঁড়াও, দেখাচ্ছি মজা। আমার সঙ্গে চালাকি? হ্যাঁ, আমি জানতাম বলেই বারণ করেছিলাম। কই চল তো দেখি কোথায় গেল। টয়লেটে গেছে, কিন্তু আমাদের এই কূপের ভেতরটা কেমন ফুলের গন্ধে ভরে উঠেছে, দেখেছিস? ভোরে ওঠাচ্ছি। আমিও গেলাম ওর সঙ্গে। প্রথমেই গেটের পাল্লা দুটো লক করে দিলাম, কিন্তু দিলে কি হবে, সঙ্গে সঙ্গে সশব্দে আপনা থেকেই খুলে গেল পাল্লা দুটো। একটা ঠান্ডা স্রোত শরীরের উপর দিয়ে বয়ে গেল যেন। সুজয়ের কিন্তু এসবে ভ্রুক্ষেপ নেই। সে সোজা এগিয়ে গিয়ে টয়লেটের দরজায় ধাক্কা দিতেই দরজা খুলে গেল। মুখোমুখি দুটি দরজারই একই অবস্থা, কিন্তু মেয়েটি গেল কোথায়? তাকে আর দেখা যাচ্ছে না কেন? ভয়ে কাঠ হয়ে গেলাম আমি। সুজয়ের প্রবল আপত্তি সত্ত্বেও আসানসোলে গাড়ি থামলে বগি বদল করলাম। মেয়েটির সুটকেস তেমনি পড়ে রইল কূপের ভেতর, ওতে আমরা হাতও দিলাম না। সে রাতটা প্রায় জেগেই কাটালাম। পরদিন খুব ভোরে ট্রেন এসে শিমুলতলায় থামলে নেমে পড়লাম আমরা। কেমন লাগলো আজকের আমাদের এই গল্প? আসলে গল্প নয়, এটা একটা ঘটনা। গল্প আকারে আপনাদের সামনে তুলে ধরলাম যাতে আপনাদের ভালো লাগে শুনতে। এরকম কোনো ঘটনা আপনারা যদি পাঠাতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9002883330 এই নাম্বারে পাঠাতে পারেন। পরবর্তী এপিসোড নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরব। শুনতে থাকুন। রাতে